মেসি তৈরি করব। মেসিকে আনতে হবে কেন? মেসি তৈরি করব। বছর ধরে অরূপ বিশ্বাস মমতা ব্যানার্জির ভাইদেরকে, কে হকির প্রেসিডেন্ট, হকি চেয়ারম্যানের প্রেসিডেন্ট, কেউ ফুটবলের মোহনবাগানের প্রেসিডেন্ট, কেউ অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট করে রেখেছে, যারা জীবনে খেলাধুলার সাথে যুক্ত নয়। যে বাংলায় স্পোর্টস ডেভেলপমেন্ট, বাংলায় স্পোর্টস কমপ্লেক্স, বাংলা থেকে ভারতবর্ষতে গিয়ে অলিম্পিক খেলবে এবং অলিম্পিক গোল্ডও জিতে নিয়ে আসবে আগামী দিনে বাংলার ছেলেমেয়েরাই। আমার বিরুদ্ধে আর্ম সাপ্লাই করারও কেস আছে। আমি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমি বোম সাপ্লাই করি, আমি বন্দুক সাপ্লাই করি, আমি বোম সাপ্লাই করি, এরকম ভাবেও কেস দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে দুর্নীতি ঘুঘুর বাসে আমরা যেটা দেখতে পেয়েছি, আরজিকর কাণ্ডের পর তা প্রকাশ্যে এসছে। সেই দুর্নীতির অবসান ঘটবে এবং কোনোভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এই দুর্নীতিকে কোনোভাবে টিকতে দেবে না। যারা দুর্নীতিগ্রস্ত তাদের স্থান একটাই হবে তিহার জেলে। আর নয়, এই অপেক্ষায় ছিল মানুষ। তাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কোনো কাজ করতে পারা যেত না কোনো ক্ষেত্রে, কোনো বর্গে। আপনি আর্টিস্ট হন, ডাক্তার হন, উকিল হন, বা আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যে কোনো কাজ করুন। আপনি কি তৃণমূল, তবে আপনার পেটে ভাত আছে, তা নাহলে আপনার জীবিকা নেই, আপনার কাজ নেই, আপনার পেটে ভাত নেই। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, মানুষ শুধু অপেক্ষায় ছিল। আমার সঙ্গে রয়েছেন ক্রীড়ামন্ত্রী অশোক দিন্দা। কথা বলবো দাদার সঙ্গে। খেলার জগৎটা সত্যি হারিয়ে গেছিল, কারণ কেন তুমি দেখেছো অলিম্পিক থেকে শুরু করে সমস্ত জায়গায় স্বজন পোষণের একটা যে ছিল, কিন্তু সেই ক্ষেত্রে অশোক দিন্দা তো ফ্রি। অশোক, এই রকম কোনো কিছু আমি তো নিশ্চয়ই দেখতে পাবো না। দেখো, 10 বছর 15 বছর ধরে অরূপ বিশ্বাস মমতা ব্যানার্জির ভাইদেরকে, কে হকির প্রেসিডেন্ট, হকি চেয়ারম্যানের প্রেসিডেন্ট, কেউ ফুটবলের মোহনবাগানের প্রেসিডেন্ট, কেউ অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট করে রেখেছে, যারা জীবনে খেলাধুলার সাথে যুক্ত নয়। আর এই কারণে অলিম্পিকে এই লাস্ট অলিম্পিকে বাংলা থেকে কোনো প্লেয়ার যায়নি। অথচ এটা দুর্ভাগ্য, এত বড় একটা স্টেট, স্পোর্টস লাভার মানুষ, এত ট্যালেন্ট, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো প্লেয়ার রিপ্রেজেন্ট করতে পারছে না ইন্ডিয়াকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার নেই, ভালো কোচ নেই, ভালো ট্রেনিং করার জায়গা নেই, শুধু পদটা ছিল। এবং এত এত টাকা এই স্পোর্টসে কোথায় খরচা করতো ভগবান জানে, স্যার হিসেব হবে। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, আমি ইনশিওর করছি আপনাদের সবাইকে, পশ্চিমবাংলার মানুষকে, ক্রীড়াপ্রেমী মানুষকে, যে বাংলায় স্পোর্টস ডেভেলপমেন্ট, বাংলায় স্পোর্টস কমপ্লেক্স, বাংলা থেকে ভারতবর্ষতে গিয়ে অলিম্পিক খেলবে এবং অলিম্পিক গোল্ডও জিতে নিয়ে আসবে আগামী দিনে বাংলার ছেলেমেয়েরাই। একটা জিনিস অশোকদা জিজ্ঞাসা করবো, অনেক তাদের হয়তো আর্থিক সুযোগ সুবিধা থাকে না, তাদের খেলায় প্রচুর ইচ্ছা থাকে, তারা সামনে আসতে পারে না, সেক্ষেত্রে কতটা হেল্প করবে? ভীষণ হেল্প করবে। আমি তো বলছি প্রত্যেকটা 4-5টা ডিস্ট্রিক্ট নিয়ে একটা হাব তৈরি করা উচিত স্পোর্টসের, এবং সেখান থেকে প্লেয়ার আসবে। লাইক আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, যে বাঁকুড়া, হাওড়া, হুগলি, আরামবাগ, এদেরকে নিয়ে মেদিনীপুর, দুটো পূর্ব পশ্চিম, তাদেরকে নিয়ে একটা মিডিল পয়েন্টে একটা স্পোর্টস কমপ্লেক্স করা উচিত। সেখানে সমস্ত ডিস্ট্রিক্টের ওই জোনের সমস্ত প্লেয়াররা ওখানে এসে প্র্যাকটিস করবে, ট্রেনিং করবে। এইরকম বিভিন্ন জায়গায় জায়গায় চুজ করা উচিত। এগুলো কোথায় ওদের প্ল্যান? মেসিকে কি আনবেন? মেসি তৈরি করব। মেসিকে আনতে হবে কেন? মেসি তৈরি করব। আমি আপনাদের কথা দিচ্ছি, পশ্চিম বাংলাতে ট্যালেন্টের অভাব নেই। আমাদের সুনীল ছেত্রী 3 নম্বর ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, রোনাল্ডো, মেসি, তারপরেই। আমরা তাকে চিনি না, তাকে জানি না, তাকে আমরা পুছি না, কারণ সে ভারতের বলে কম আছে। তো আমাদের ভারতের ক্রিকেটে এত ভগবান আছে, সচিন তেন্ডুলকর, ঠিক আছে, আমাদের কেন ফুটবলে নেই? অশোকদা, একদম মেদিনীপুরের ভূমিপুত্র মুখ্যমন্ত্রী, তুমি একদম ময়না, তোমার পাশেই, মানে কতটা খুশি, কতটা আবেগ এর সঙ্গে জড়িয়েছিল? খুশি, ওনার হাত দিয়ে আমি ফ্ল্যাগ ধরেছি বিজেপিতে আসা। উনি আমার রাজনৈতিক অভিভাবক বলা যেতেই পারে। সব সময় প্রচুর এ টু জেড ওনার থেকে শিখেছি রাজনীতি। আমি খেলোয়াড় ছিলাম, আমি রাজনীতি বুঝিনি, আর এখনো সেরকম ভাবে বুঝিনি এখন।
অনেক কিছু শেখার আছে ওনার থেকে। যেভাবে মুখ্যমন্ত্রীকে দুবার, একবার নিজের ঘরে, একবার মুখ্যমন্ত্রীর ঘরে হারানো লোক, সব থেকে বড় কথা ডিস্ট্রিক্ট থেকে উঠে আসা লোক, এই প্রথমবার স্বাধীনতার পরে মুখ্যমন্ত্রী হয়েছে। পশ্চিমবাংলাকে সোনার বাংলাতে রূপান্তরিত করবে এই ভারতীয় জনতা পার্টির এই মুখ্যমন্ত্রী। কেস খেয়েছিলে, পুলিশি কেস, আমরা ভুলিনি সেই দিন পার্ক স্ট্রিটে একদম। শুধু আমা- পুলিশি কেস নয়, আমার বিরুদ্ধে আর্ম সাপ্লাই করারও কেস আছে। আমি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমি বোম সাপ্লাই করি, আমি বন্দুক সাপ্লাই করি, আমি বোম সাপ্লাই করি, এরকম ভাবেও কেস দিয়েছে। পার্ক স্ট্রিটে রক্তাক্ত হয়ে অশোক দিন্দা সেদিন বলেছিল এই সরকারের পতন হবে, সেই সেই ভিডিওটা আমি যোগ করে দেবো আজকে এটার সাথে। দেখুন, মানুষ এটা চাইছে পরিবর্তন। যেভাবে 93% ভোট পড়েছে 2021 সালে পশ্চিমবাংলার মানুষ আমাদেরকে বিরোধীতে বসিয়েছিল, আমরা খুব ভালোভাবে বিরোধিতা করেছি এবং দেখিয়েছি যে পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে তাদের দুর্নীতি, তাদের চুরি, তাদের অরাজকতা, তাদের খুনিদেরকে আমরা জেলে পাঠিয়েছি আন্দোলনের মাধ্যম দিয়ে, আমরা সংবিধানের মাধ্যম দিয়ে। ভাই, সেটা তো সময় কথা বলবে, আমরা এখন তো কিছু বলতে পারবো না। বাট 2026 সালে পশ্চিমবাংলার মানুষ, জনতা জনার্দন আমাদেরকে আবার সিংহাসনে বসিয়েছে এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতি আমাদের মোদিজি দিয়েছেন যে আমরা যা যা ইস্তাহারে করেছিলাম, বলেছিলাম সব কিছু হবে। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খান, আপনারা প্রত্যেকেই চেনেন সেই রত্না। রত্না চট্টোপাধ্যায়কে হারানো যে কঠিন লড়াই তিনি শুরু করেছিলেন, বেহালা পশ্চিমের মানুষ নিশ্চয়ই জবাব দিয়ে দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো। বেহালা পশ্চিমের মানুষ জবাব দিয়ে দিয়েছে। সেই পোস্টার ছেঁড়া, যেভাবে আপনারা ছুটছিলেন, কার্যত আপনাদের কর্মীদেরকে রক্তাক্ত করা হচ্ছিল, কিভাবে বলবো? দেখুন, আমি সবার আগে বেহালা পশ্চিমের সকল মানুষ, সকল ভোটারের কাছে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। গুন্ডামির অবসান ঘটলো, ক্রিমিনালদের অবসান ঘটছে এবং সিন্ডিকেটের অবসান ঘটছে ভারতীয় জনতা পার্টিকে আপনারা চয়ন করেছেন বলে। আমরা সকলে মিলে, আমরা যেটা আমাদের প্রি ইলেকশন ক্যাম্পেনেও আমরা বারবার বলেছিলাম, এই বেহালায় আর একটাও অবৈধভাবে কোনো সিন্ডিকেট চলতে দেবো না, অবৈধ কোনো পুকুর ভরাট করতে দেবো না, ইট বালি সাপ্লাই করে বেচে বা আপনার বাড়ি থেকে কাটমানি নিয়ে এই যে যারা সিন্ডিকেট চালায়, এদের কোনোভাবে পলিটিক্যাল আর পেট্রোনেজ হবে না। যারা গুন্ডামি দেবে, যারা চমকাবে ধমকাবে, তাদের স্থান যেখানে হওয়া উচিত সেখানে হবে। সরাসরি আপনাকে সরাসরি এখনো যোগাযোগ করছেন? হ্যাঁ, হতে পারে আমি একটা ফোনে হয়তো কারোর সাথে কথা বলি, তখন হয়তো ওয়েটিং পেতে পারেন, কিন্তু কল ব্যাকটাও আপনার কাছে এসে যাবে আমার নিজের ব্যক্তিগত নাম্বার থেকে। আপনারা অনেকের অলরেডি বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, সেগুলো নিয়েও কথা চলছে, যেগুলো ক্রিমিনালদের যে গোলাবাজি সহ্য করবেন। জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু ক্রাইম। করাপশনের জন্যই ক্রাইম হয়, ক্রাইমের জন্যই করাপশন হয়। এবং যার জন্য আমরা এই বললাম যে মোদিজিও বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ তো হবে, কিন্তু সবকা হিসাবও হবে। যারা করাপশন করবে, যারা আমাদের মানে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করবে, যুবদের থেকে চাকরি চুরি করবে, গরিব মানুষের থেকে রেশনের চাল ডাল চুরি করবে, ইট বালি সিমেন্টের মাফিয়া চালাবে, তাদেরকে কোনো রেয়াত নাই। এবং আমরা আমার জনপ্রতিনিধি হিসেবে মানুষ যখন চয়ন করেছে, তারপরে আমরা সরাসরি পুলিশ প্রশাসনের কাছে একটাই কথা বলেছে যে এখানে কোনো ধরনের গুন্ডামি মাস্তানি চলবে না। বেহালা পশ্চিমের মাটি এবং পশ্চিমবঙ্গ জুড়েও করতে না, একদম পুরো টোটাল নিষেধ, একদম জিরো টলারেন্স টু করাপশন অলরেডি আমাদের স্টেট প্রেসিডেন্ট বলে দিয়েছেন এবং সেটা আমাদের পুরো বেহালা পশ্চিমে সেটা আমরা প্রশাসনের কাছে জানিয়ে দিয়েছি। একটাই জিনিস জিজ্ঞাসা করবো, ইন্দ্রনীলদার স্বাস্থ্য ব্যবস্থাটা রসাতলে চলে গেছে একদম। আপনি নিশ্চয়ই নিজেই জানেন, একটা ভর্তি হতে গেলে সাধারণ মানুষের কত কাটমানি লাগে সেখানে। কি বলবেন, এই যে আপনি নিজেও ডাক্তার? এখন আমি নিজে বেহালা পশ্চিমের একজন বাসিন্দা, দিনের পর দিন ধরে আমরা এটাই দেখে গেছি যে কোনো মানুষের যখন হার্ট অ্যাটাক হচ্ছে, পুরো বেহালায় কোথাও চিকিৎসা পরিষেবা পায় না। আবার বিদ্যাসাগর হাসপাতাল হয়, রেফার করে পাঠিয়ে দেয় কাউকে এসএসকেএম, কাউকে পাঠায় আরজিকর, কাউকে পাঠাচ্ছে এনআরএস, এই চলছে। এবং সেখানে বেডের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা স্ট্রেচারে ট্রলিতে মানুষ অপেক্ষা করে, বেড পায় না, বিনা চিকিৎসায় মানুষ প্রাণ হারায়। আর অথচ তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত নেতা, সে অনুব্রত মণ্ডল হোক বা কে বালু হোক বা শান্তনু হোক, এদের জন্য বা এর আগে আমরা দেখেছি উডওয়ান ওয়ার্ডের একদম 5 স্টার, তাদের জন্য ওয়ার্ড খুলে যায় এবং তাদের জন্য একদম প্যালেসিয়াল লাক্সারি শুরু হয়ে যায়, তাদের জন্য একদম পুরো বোর্ড চলে আসে, সবাই মিলে চিকিৎসা শুরু হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ সেই চিকিৎসা থেকে বঞ্চিত হতো। এখন যে সরকার আসছে, এই সরকারের কাছে প্রত্যেক মানুষের, প্রত্যেকের জীবন সমগুরুত্বপূর্ণ, সমমূল্যবান। কোনো মানুষের দের ইজ মানে সবাই আমরা একসাথে মিলে এখানে মানুষের যাতে পরিষেবা পায়, যাতে সাধারণ মানুষ তারা পরিষেবা পায়, সেটা আমাদের প্রায়োরিটি এবং সেটাই আমরা সকলে মিলে সচেষ্ট হব। আর একটা স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে দুর্নীতি ঘুঘুর বাসা আমরা যা দেখতে পেয়েছি আরজিকর কাণ্ডের পর তা প্রকাশ্যে এসছে, সেই দুর্নীতির অবসান ঘটবে এবং কোনোভাবে ভারতীয় জনতা পার্টির সরকার
এই দুর্নীতিকে কোনোভাবে টিকতে দেবে না। যারা দুর্নীতিগ্রস্ত তাদের স্থান একটাই হবে তিহার জেলে। একটাই জিনিস জিজ্ঞাসা করব, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কতটা খুশি? দেখুন, আজকে আমাদের সকলের কাছে খুব ইমোশনাল একটা দিন, আমাদের প্রত্যেকের কাছে। কারণ যারা আমরা লড়াই করেছি একসাথে, আমাদের এর আগে বিভিন্ন নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সহ যারা সকলে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের অনেক কার্যকর্তাকে হারিয়েছি। কিন্তু তারপরে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এবং একটা দুর্নীতিমুক্ত সরকার, একটা প্রগতিশীল সরকার যখন পশ্চিমবঙ্গের মাটিতে আসছে, একটা জাতীয়তাবাদী সরকার, এর থেকে আনন্দের কোনো দিন হতে পারে না। এবং আজকে সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে সুখের দিন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, জোড়াসাঁকোর বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কতটা খুশি? অনেক খুশি প্রত্যেকটা বিষয়েতে, যে আমাদের সাহিত্যিক, স্বাস্থ্য এবং শিক্ষা যে বাংলার গৌরব ছিল ওটাকে পূর্ণ ফিরিয়ে দেওয়ার জন্য কাল থেকে কাজ চালু হবে। একদম এই লড়াইটা কি এতটা সহজ ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন একদম চোখের সামনে দেখতে পেলেন, এত তাড়াতাড়ি দেখতে পাবেন বলে ভেবেছিলেন? ভাবার তো আগেই ছিল, কিন্তু যে কারজুগারি করে উনি ছিলেন এইবার কোনো কাজে আসলো না। মানুষ যে মোদিজির ভয় না ভরসা যে দিয়েছিলেন, আর 29 তারিখে বা দু ফেজেই মানুষ যে নিজের ভোট, আমরা বলতাম আগে যে নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুলে ছাপ দিন। এবার মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন, এই জন্য পদ্ম ফুলে ছাপ দিয়েছে, আর এইটা হয়েছে। সর্বরী মুখার্জি মানে আপনারা প্রত্যেকেই দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেভাবে তীব্র কণ্ঠে গান বেঁধে তার প্রতিবাদ ছিল। প্রত্যেকটা ইন্টারভিউ শুরুতে প্রথমে আমরা একটা গান দিয়েই শুরু করব, কারণ আজ তোমাদের ক্ষেত্রে সব থেকে খুশির দিন। তোমাদের গেরুয়া শিবির যেটা বলি, নবান্নটাও গেরুয়া হলো। একদম। আমরা জানি, আমরা অপেক্ষায় ছিলাম মানুষের ম্যান্ডেট, মানুষের জয়, মানুষের শুভ শক্তির জয়। এই দিনটা যে দেখবো আমাদের প্রত্যাশা ছিল। 20 তারিখ 20শে মার্চ আমার নাম বেরিয়েছিল, আমার টিম সঙ্গে আছে। আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি কত ভোটে জিতবে? আমি মোটামুটি প্রথম 7 দিন প্রচারের পরে মানুষের যে আভাস পেয়েছিলাম, যাদবপুরের মানুষের যে আশীর্বাদ পেয়েছিলাম, যাদবপুরের মানুষের যে ভালোবাসা পেয়েছিলাম, আমি ওদের সবাইকে বলেছিলাম 25 থেকে 30 হাজারের ভোটে জিতবো। ভোটের সংখ্যাটা 27,836 এরম একটা কিছু। মানুষের যে আবেগ দেখেছিলাম প্রতিটা প্রচারে, প্রতিটা বাড়িতে, পাড়ায়, গলিতে, সেই আবেগ দেখে এটা প্রত্যাশিত ছিল। ওই যে পতন, এইভাবে পতন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা করেছিলেন? একদম একদম। বারবার বলতাম, তোমাদের চ্যানেলেও অনেকবার বলেছি, মানুষ শুধু অপেক্ষায় ছিল, আর নয়, এই অপেক্ষায় ছিল মানুষ। তাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, কোনো কাজ করতে পারা যেত না কোনো ক্ষেত্রে, কোনো বর্গে। আপনি আর্টিস্ট হন, ডাক্তার হন, উকিল হন, বা আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যে কোনো কাজ করুন, আপনি কি তৃণমূল, তবে আপনার পেটে ভাত আছে, তা নাহলে আপনার জীবিকা নেই, আপনার কাজ নেই, আপনার পেটে ভাত নেই। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। মানুষ শুধু অপেক্ষায় ছিল। অপেক্ষার অবসান 23 এবং 29 তারিখ। 93% ভোট আমার বিধানসভা যাদবপুরে। এবং আপনাদের বলি, আমার বিধানসভায় 109 নম্বর ওয়ার্ড, সব থেকে বড় এবং সব থেকে কঠিন ওয়ার্ড। তার সেই ওয়ার্ডের মধ্যে 155 নম্বর বুথে 355টি ভোট, 355টি পোল, তার মানে 100% পোল হয়েছে। এ মানুষের জয়। দিদি একটা গান একদম দর্শকদের গলার আমরা জানি, তবু একটা চেষ্টা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা পাল্টে দিয়েছি, বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। যে যে অঙ্গীকার আমরা আপনাদের কাছে করেছি, সেই অঙ্গীকার আমরা প্রাণ তুচ্ছ করে রাখবো যাদবপুরের অধিবাসীদের প্রতিটি মানুষের কাছে। যারা আমার বড়, আমার বাবা মা তুল্য, তাদের প্রত্যেকের চরণে নতমস্তকে প্রণাম। আমার ভাই বোনেদের, আমার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আসুন সবাই মিলে এক নতুন যাদবপুর গড়ে তুলি।